হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। আমি আজকে চলে এসেছি তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট ডিম্যান্ডিং টপিক নিয়ে, যে সিএইচও রিলেটেড এক্সামে কী কী কোয়েশ্চেন আসে ইন্টারভিউতে এবং কী কী টপিক পড়তে হয় এবং কোনটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক, কোন সাবজেক্টটা ইম্পর্টেন্ট। তো এই রিলেটেড সমস্ত ডাউট আজকে এই ভিডিও থ্রুতে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। কিন্তু আরও একটা জিনিস বলে রাখি, আমার এই চ্যানেলে আরও একটা ভিডিও তোমাদেরকে দেওয়া হয়ে আছে আমার ডেসক্রিপশানে। সেটা হচ্ছে সিএইচও রিলেটেড কিছু ছোটোখাটো ইনফরমেশন এবং তোমরা সিএইচওর পড়াটা কীভাবে স্টার্ট করবে এবং কী কী করবে এবং আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার যখন ইন্টারভিউ হয়েছিল সেই রিলেটেড একটা ভিডিও পোস্ট করা আছে। অবশ্যই গিয়ে চেক করে নিও, তাতে তোমাদের একটু হলেও নলেজ গেইন হবে। তো তোমরা অনেকেই জানো যে এখন প্রত্যেকটা জায়গায় সিএইচওর এক্সাম বা ইন্টারভিউ শুরু হয়ে গেছে। তো আমি সেই সমস্ত জায়গা থেকে ইনফরমেশান কালেক্ট করে আমি দেখেছি কিছু কোয়েশ্চেন খুব বারবার করে করা হয়েছে এবং খুব কমন কোয়েশ্চেন। তো সেখান থেকে এবং নিজস্ব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু কোয়েশ্চেন সাম আপ করেছি, সেটাই আজকে তোমাদের সামনে ডিসক্লোজ করব। তো চলো এক এক করে স্টার্ট করা যাক। তো প্রথমেই আসি কমিউনিটি আর অপস নিয়ে কী কী টপিক ইম্পর্টেন্ট। তো প্রথমেই তোমরা দেখবে যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বিএমডাব্লিউ, এই রিলেটেড যত ইনফরমেশান আছে, মানে কোন বাকেটে কোনটা ফেলা হয়, কোন বাকেটটার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, তোমাদেরকে পার্টিকুলারলি তুলে তুলে কোয়েশ্চেন করতে পারি যে সাইটোটক্সিক ড্রাগ কোথায় ফেলবো, এক্সপায়ারি মেডিসিন কোথায় ফেলবো, অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারি যে তোমার সাবসেন্টারে যদি কোনো কারণে নিডিলের ভাঙা অংশ বা হাফ নিডিল বা কোনো ভাঙা নিডিল বা ভাঙা মেডিসিন এসছে, তো তুমি সেটা কোথায় ডিসকার্ড করবে। তো দ্বিতীয়তে আসি যে একটা সাবসেন্টারে এখন সিএইচও বা পুরো সেন্টারটাই 12 প্যাকেজ সার্ভিস সিস্টেম চলছে। তো আগে যেটা 7 প্যাকেজ সার্ভিস সিস্টেম চলতো, মানে 7টা আমরা টপিকের উপর ওয়ার্ক করতাম, এখন সেটা 12 প্যাকেজ হয়েছে। তো সেই 12 প্যাকেজগুলো পুরো হুবহু মুখস্থ এবং বুঝে মুখস্থ করে যাবে, যাতে ওই টপিকের ভিতর থেকেও কোনো কোয়েশ্চেন করলে তোমরা অবশ্যই আনসার করতে পারো। 12 প্যাকেজ সিস্টেম নিয়ে যদি তোমরা কেউ জানতেও চাও, আমি ছোট একটা ভিডিও আপলোড করে দেবো, অবশ্যই সেটা কমেন্টে লিখো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমাদের কোন টপিকে বেশি ইন্টারেস্ট গ্রো করছে। যে একটা সাব সেন্টার বা এসসি কত পপুলেশন কভার করে, সেটা হিলি এরিয়াতে কত আর এমনি আমাদের সমতল ভূমিতে কত, তো সেটা জানবে। এবং আরও একটা কোয়েশ্চেন আসে এর সাথে, যে আগে এসসি ছিল মানে সাব সেন্টার, সেটা এখন নাম পরিবর্তন হয়ে কি হয়েছে, সেটা এখন হয়েছে HWC মানে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। তো এটাও জেনে যেতে হবে। এবং একটা সাব সেন্টার ম্যাক্সিমাম কত পপুলেশন কভার করে, এবং তার সঙ্গে এটাও জেনে যেতে পারো যে এখনকার সাব সেন্টার কি প্রত্যেকটাই 5000 পপুলেশন কভার করে, একদমই না। অনেক সাব সেন্টার আছে 7000 পপুলেশন মানে কভার করে। আমার দেখা অনেক সাব সেন্টার আছে যেগুলো 10, 12, 20, ইনফ্যাক্ট অনেক সময় 30 মানে 30,000 পপুলেশনও কভার করে, এরকম সাব সেন্টারও আছে। তো অবশ্যই কিন্তু নর্মালটা তোমরা জেনে যাবে যে একটা সাব সেন্টার 5000 পপুলেশন কভার করে সমতল ভূমিতে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সিএইচওর সাব সেন্টারে কেন দরকার। মানে আগে তো আশা ওয়ার্কার বা আগে তো তোমার ফার্স্ট এনএম সেকেন্ড এনএম দিয়ে কাজ চলে যেত, তাহলে হঠাৎ করে সিএইচওর কেন দরকার পড়লো, তো এটাও কিন্তু অবশ্যই জেনে যেও। প্রথম কথা হচ্ছে সিএইচওর দরকার কি, সিএইচও রুরাল সেট আপে গিয়ে একজন মানে সাব সেন্টারের ওভারঅল যে পারফরমেন্সটা সেটা দেখভাল করতে তো পারছেই, সঙ্গে এনসিডিটাও কভার আপ করতে পারছে। আর ফার্স্ট এনএম সেকেন্ড এনএম যখন ছিলেন তারা আরসিএইচ পার্টটা কভার করতেন। তো সিএইচও থাকলে কী হবে, এনসিডি পোর্শনটা বা যে দিনে দিনে যে প্রোগ্রামগুলো লঞ্চ করছে সেটাও তো তারা দেখতে পাচ্ছে। মোটামুটি রুরাল লেভেলের মানে কম্প্রিহেন্সিভ কেয়ার যাতে দিতে পারে, সেই জন্য কিন্তু সিএইচওর পোস্টিংটা হয়েছে। এরপর বলি কিছু সাবজেক্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন। মানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে একটা মা তোমার কাছে 12 উইক্সের পরে এসছে, তো তুমি কি তাকে আয়রন ট্যাবলেট দেবে না দেবে না। তো তার মানে তোমাকে বেসিক্যালি জিজ্ঞেস করা হচ্ছে যে আয়রনটা কবে থেকে স্টার্ট করা হয়, আর ফলিক অ্যাসিড কবে থেকে স্টার্ট করা হয়, এবং সঙ্গে ক্যালসিয়ামটা সে কবে থেকে খাবে। তো তোমরা এগুলোর প্রপার টাইমিং এবং ডোজটা ভালো করে জেনে যাবে। সঙ্গে এটা জেনে যাবে যে সাবসেন্টারে কোন কোন মানে ডোজের ওষুধ সাপ্লাই আছে। তো তুমি যদি এটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। এই রিলেটেডও ছোটোখাটো ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা সেটা দেখতে পারবে। তাও আমি একটু বলে দিই। প্রথমেই আসছি ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড জেনারেলি দেওয়া হয় হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেনশনের জন্য। তো একজন বাচ্চার যদি নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করতে হয় তাহলে এটার দুটো ডোজে আমরা ভাগ করবো, একটা হচ্ছে প্রোফাইল্যাকটিক্যালি আর একটা হচ্ছে থেরাপিউটিক্যালি। প্রোফাইল্যাকটিক ডোজটা হচ্ছে 400 mcg, মানে এটা একটা স্মল ডোজ। এটা শুরু করা হয় যখন আমি প্রি প্ল্যান প্রেগনেন্সি, মানে আমি প্রেগনেন্ট হবো এটা শুরু করে মানে ভেবেছি, তখন তার ঠিক 3 মাস আগে থেকে প্রেগনেন্ট হয়ে যাওয়ার মানে প্রেগনেন্সি কনসিভ করার 3 মাস পরে পর্যন্ত। এরপর চলে আসি থেরাপিউটিক ডোজ। থেরাপিউটিক ডোজটা হচ্ছে 4 mg, মানে 4 mg দেবো। তো এটাও সেম একইভাবে 6 মান্থ খেতে হবে। তো এটা গেল তোমার। মেনলি আমাকে জানতে হবে যে প্রোফাইল্যাকটিক ডোজ যেটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেনশনের জন্য, এটা ফলিক অ্যাসিড। দেন চলে আসছি আয়রন। আয়রনটা অবশ্যই 12 উইক্সের পরেই স্টার্ট করবো, 12 উইক্সের আগে নয়।
এবং একটা মা টোটাল প্রেগনেন্সি পিরিয়ডে 180টা আয়রন ট্যাবলেট খায়, আর এবং প্রেগনেন্সি হয়ে যাওয়ার পর মানে বাচ্চা ডেলিভারির পরে আরও 180টা আয়রন ট্যাবলেট খায়। এইটুকু তোমরা শুধু জেনে যেও। আর সঙ্গে যদি বলি ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামটা কিন্তু দিনে 2বার, মানে নতুন গাইডলাইন অনুযায়ী দিনে 2টো করে খাওয়ার কথা বলা আছে, মানে পার ডে 2 ট্যাবলেট ক্যালসিয়াম, আর এটা 360টা টোটাল প্রেগনেন্সি পিরিয়ড ধরে মা খাবে। এবারে বলছি যে আয়রন আর ক্যালসিয়ামের মধ্যে অবশ্যই যেন 2 ঘন্টার গ্যাপ থাকে। অবশ্যই এটা মাকে বলে দিতে হবে যে একটা আয়রন ট্যাবলেট খেলে তারপরে যেন 2 ঘন্টা পরে তুমি ক্যালসিয়াম খাও, বা ক্যালসিয়াম খেলে তার 2 ঘন্টা পরে যেন আয়রনটা খাও। আয়রন, ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়ামের সাথে সাথে আরও একটা ওষুধের খুব গুরুত্ব আছে, সেটা হচ্ছে অ্যালবেন্ডাজল। অ্যালবেন্ডাজল একটা মাকে কখন দেব? জেনারেলি আমরা দিয়ে থাকি ত্রৈমাসিক, মানে 3rd ট্রাইমেস্টারে অ্যালবেন্ডাজল আমরা একটা মাকে দিয়ে থাকি ডিওয়ার্মিংয়ের জন্য। তো এটা অবশ্যই জিজ্ঞেস করতে পারে তার ডোজ কত, 400 mg। এটা মাকে আমরা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমিউনাইজেশন রিলেটেড বলার কিছু নেই, এটা তো খুব প্রায়োরিটি একটা ওয়ার্ক আমাদের। তো ইমিউনাইজেশন রিলেটেড প্রত্যেকটা জিনিস জেনে রাখবে এবং বেশি করে জোর দেবে যে ওরা জিজ্ঞেস করতে পারে ডিরেক্টলি একটা মাস ধরে জিজ্ঞেস করলে যে 9 মান্থের একটা বাচ্চা এসে কী তুমি সেখানে ইমিউনাইজ করবে বাচ্চাটাকে, বা কোনো বাচ্চা সে কোনো দিন ইনজেকশন নেয়নি, সে প্রথমবার তোমার কাছে এসছে, তার বয়স হচ্ছে এত 6 মান্থ বা 7 মান্থ, তো তুমি তাকে কী ভ্যাকসিন দেবে। এরপর যেটা তোমরা দেখবে যে ভেক্টর বর্ন ডিজিজ, মানে ডেঙ্গু, ম্যালেরিয়া, তো এই যে জিনিসগুলো আছে মানে ভেক্টর বর্ন ডিজিজ, এগুলো রিলেটেড সবটা জেনে যাবে। যেমন ম্যালেরিয়ার ড্রাগ জিজ্ঞেস করতে পারে, ম্যালেরিয়ার টাইপ জিজ্ঞেস করতে পারে, কোন এরিয়াতে কোনটা সব থেকে বেশি হয়। এছাড়া ডেঙ্গুর গোল্ডেন টাইমটা জিজ্ঞেস করতে পারে, ডেঙ্গুর কোনটা হচ্ছে কি তোমার হেমারেজিক ডেঙ্গু সেটা জিজ্ঞেস করতে পারে, বা কোন সাইন অ্যান্ড সিমটম দেখে বুঝবো যে কোন টাইপের ডেঙ্গুটা হয়েছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে প্রোগ্রাম। বিভিন্ন রকমের প্রোগ্রাম না প্রতিনিয়ত লঞ্চ হচ্ছে, তাই প্রোগ্রামটা বা প্রোগ্রামের যে পোর্শনটা আছে সেটা খুব ভালোভাবে পড়ে যেও। প্রোগ্রাম রিলেটেড ছোটো ছোটো যেগুলো খুব ইম্পর্টেন্ট, লেপ্রোসি হতে পারে, ম্যালেরিয়া রিলেটেড প্রোগ্রাম, ডেঙ্গু রিলেটেড প্রোগ্রাম, কালাজ্বর, এই যে প্রোগ্রামগুলো আছে জেনুইনলি সেগুলো ভালো করে জেনে যেও। এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন বা জিজ্ঞেস করছে, শর্ট ফর্ম জিজ্ঞেস করে, বা RMNCH এর ফুল ফর্ম বলো, এগুলো জিজ্ঞেস করছে, বা এর মধ্যে কী ইনক্লুডিং আছে সেটা। তার সঙ্গে বলে রাখি আশা দিদিরা, একজন আশা ওয়ার্কার, সে কত পপুলেশন কভার করে সেটা জেনে যাবে, এবং আশার ফুল ফর্ম জেনে যাবে, আশার জব রেসপন্সিবিলিটি জেনে যাবে। তার সঙ্গে ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএমদের জব রেসপন্সিবিলিটি অবশ্যই জানতে ভুলবে না। এরপর তোমরা যে টপিকটা দেখবে সেটা হচ্ছে এনসিডির পোর্শনটা, মানে নন কমিউনিকেবল ডিজিজ। তার মধ্যে হাইপার টেনশন, তার মধ্যে ডায়াবেটিস, তার মধ্যে 3 ধরনের ক্যান্সার, মানে জিজ্ঞেস করতে পারে যে কমন 3 ধরনের ক্যান্সার বলো, সেটার জন্য ওরাল, ব্রেস্ট আর হচ্ছে সার্ভাইকাল, এই 3টে ক্যান্সার এবং তার স্ক্রিনিং টেকনিক সেটা জেনে যাবে। এবং সাবসেন্টার লেভেলে স্পুটাম টেস্ট হয়, মানে কফ টেস্ট হয়, সেটা হচ্ছে টিবির জন্য, সেটা কিন্তু জেনে যেতে ভুলবে না। সঙ্গে চলে আসি এনসিডি ছাড়াও আরও কিছু আছে, স্ট্রোক আছে, প্যারালাইসিস আছে, বা জেরিয়াট্রিক কেয়ার কিভাবে করবে এগুলো জেনে যা। আরও একটা জিনিস বলি, সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথড দেখতে কিন্তু ভুলো না। প্রত্যেকটা মেথড ভালো করে দেখবে, প্রত্যেকটা মেডিসিনের ডোজ দেখবে, টাইম দেখবে, ছায়ার জন্য একটা রুলস আছে, মালাইন মালাডির জন্য কোনটা বেশি করে সাপ্লাই আছে সাবসেন্টার, সব দেখবে। এগুলো তোমার নিজস্ব কমিউনিটি বই থেকেই দেখো, তাতে খুব ভালো করে ডিটেলস দেওয়া আছে। তাছাড়াও আমি যেটা বললাম পিআর ইয়াদও ফলো করতে পারো। সঙ্গে চলে আসি যে বিভিন্ন রকমের ডে সেলিব্রেশন, মানে ইয়োগা অ্যান্ড ওয়েলনেস। সাবসেন্টারে কিছু প্রফর্মার দেওয়া আছে, সেই অনুযায়ী ইয়োগা সেলিব্রেট করায় নির্দিষ্ট একটা দিনে, উইকলি তোমাকে একটা করে করলেই হবে। তো ইয়োগা করতে হয় মাসে প্রায় 10টা, মানে টোটাল 10টা ইয়োগা পার মান্থ করলেই হয়। আর ওয়েলনেস হচ্ছে যে দিনে যে ডেটা আছে সেই ডেটা সেলিব্রেট করা, সেটা অলরেডি গাইডলাইন আছে, তোমরা চাইলে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো সেইগুলো তোমরা কমেন্ট করো, তোমাদের নেসেসিটি অনুযায়ী আমি ভিডিওতে ডিসক্রিপশানে দিয়ে দিতে পারবো। এরপর বলি অবস্টেটিক্সেরও কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। তার মধ্যে প্রথম হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। এই সম্পর্কে কিন্তু প্রত্যেকটা অর্গান রিলেটেড ভালো করে দেখে যাবে, ছোটো মতো করে নোটস বানাবে, সেগুলো বারবার রিপিট করবে। এরপর বলি ওভিলেশন, মানে মেনস্ট্রুয়েশন সাইকেল, এবং তার মধ্যে ওভিলেশন কোন টাইমে হচ্ছে, কোন হরমোনটা কোন সময় হাই থাকছে, কোন সময় লো থাকছে, এই সমস্তটা দেখবে। তারপর হচ্ছে স্টেজেস অফ লিভার, মানে লিভারের স্টেজ এবং অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ 3rd স্টেজ অফ লিভার, এটা খুব ভালো করে দেখবে। এই সময় কোন মেডিসিন ইউজ করা হচ্ছে, কোন মেডিসিনের ডোজ কত, সেটা। তারপরে আছে যে নর্মাল ডেলিভারি, মানে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি, এই সম্পর্কে ছোটোখাটো টপিক বইয়েতে তো অবশ্যই আছে, সেগুলো ভালো করে দেখো এবং কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করো পিআর যাদব থেকেই। তারপর হচ্ছে প্রিএক্লেমশিয়া, এক্লেমশিয়া, এবং হচ্ছে মানে ডায়াবেটিস প্রেগনেন্ট মাদার, মানে প্রেগনেন্সির টাইমে ডায়াবেটিস হওয়া বা প্রেগনেন্সির সময় হাইপার টেনশন হওয়া, কি মেডিসিনটা দেবো বা কী আমরা সেই সময় অ্যাক্টিভ ম্যানেজমেন্টটা করব ওই মাটির ক্ষেত্রে, সেটা। এছাড়া হচ্ছে কি লেবার দেখে যাব, এবং পাটোগ্রাফ, লেবারে আমরা যখন ওটিতে মানে লেবার রুমে ছিলাম তখন আমরা পাটোগ্রাফ করতাম, তো পাটোগ্রাফটাও কিন্তু ভালোভাবে দেখে যাব, কারণ আমাদের ওই সময়ে করেছিলাম, এতটা হয়তো ভালো করে মনে নেই, সেজন্য এটা কিন্তু ভালো করে দেখে।
লাস্ট আরও একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, যে তোমাদের প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতে যে শুধু সিএইচও টপিক পড়ে গেলে কিন্তু হবে না। যে একজন যে এক্সাম মানে যে পরীক্ষা দিতে যাচ্ছে, সে যে ওয়ার্ডে কাজ করছে বা এখন যেখানে কাজ করছে, হয়তো কেউ কেউ আছে আই হসপিটালে কাজ করছে, কেউ কেউ আছে চাইল্ড হসপিটালে কাজ করছে, বা কেউ কেউ সিস্টার টিউটর হিসেবে আছে। তো তোমরা কিন্তু তোমাদের নিজস্ব ফিল্ড অনুযায়ী পড়ে যাও। মানে ধরো কেউ আই হসপিটালে আছে, তাহলে আই রিলেটেড কিন্তু কোয়েশ্চেন তার কাছে বেশি আসতে পারে। আবার ধরো কেউ হচ্ছে গাইনি অপসের ওটিতে আছে, তো তার কিন্তু সেই রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। তো সেই টপিকগুলোর উপরেও কিন্তু এক্সট্রা জোর দিয়ে পড়ে যেও, কারণ তোমাকে ইজিলি জিজ্ঞেস করতে পারে যে তুমি যেখানে আছো তাহলে বলো আয়ের কয়েকটা মেডিসিনের নাম বলো। তো এগুলো কিন্তু ভালো করে জেনে যেতে হবে। এবং আশা করি তোমাদের এই ভিডিওর থ্রুতে সমস্তটা ক্লিয়ার হয়েছে। আমি যতটা পেরেছি ভিডিওর জন্য কালেক্ট করে রেখেছি কোয়েশ্চেন, তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখেছো আশা করব, এবং কমেন্টে জানিও তোমাদের কি কি ডাউট আছে। আমি চেষ্টা করবো নেক্সট